কাজের জায়গায় হোক বা পার্সোনাল জীবনে আমরা সবাই কিন্তু একটু স্থিরতা চাই, তাই না? কিন্তু কি হবে যখন সেই স্থিরতাটাই ঝুঁকির মুখে পড়ে? তখন আমাদের সুরক্ষার জন্য কি ব্যবস্থা আছে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। জানব দুটো শক্তিশালী রক্ষা কবচ নিয়ে। একটা হলো শিল্পকল্যাণ আর অন্যটা সামাজিক নিরাপত্তা। চলুন দেখি কিভাবে এই দুটো জিনিস অনিশ্চয়তার বিরুদ্ধে একটা ঢালের মতো কাজ করে। আচ্ছা, প্রথমেই প্রশ্ন আসে, এই যে নিরাপত্তাহীনতার ভয়, এটা আসলে আসে কোথা থেকে? দেখুন, আমাদের জীবনে এমন কিছু ঝুঁকি আছে যেগুলো চাইলেও এড়ানো প্রায় অসম্ভব। যেমন ধরুন, হঠাৎ করে একটা দুর্ঘটনা বা অসুস্থতা, কিংবা চাকরি চলে যাওয়া অথবা বয়স বেড়ে যাওয়া। এই ব্যাপারগুলোই কিন্তু একজন কর্মীর জীবনকে যে কোনো সময় অনিশ্চিত করে তুলতে পারে। তো এই যে অনিশ্চয়তা, এর বিরুদ্ধে লড়ার জন্যই কিন্তু দুটো দারুণ রক্ষা কবচ তৈরি হয়েছে। একটা হলো শিল্পকল্যাণ আর আরেকটা সামাজিক নিরাপত্তা। দুটোই বানানো হয়েছে কর্মী আর নাগরিকদের সুরক্ষা দেওয়ার জন্য, কিন্তু এদের কাজ করার ধরনটা অ্যাপ্রোচটা একটু আলাদা। তাহলে প্রশ্ন হলো, এই দুটো ব্যবস্থার মধ্যে মূল পার্থক্যটা ঠিক কোথায়? দেখুন, শিল্পকল্যাণকে ভাবা যেতে পারে একটা অফিসের ভেতরের ব্যাপার। এর দায়িত্বটা মূলত নিয়োগকর্তার ওপর, কোম্পানির মালিকের। তার লক্ষ্য হল কর্মীদের জন্য একটা ভালো কাজের পরিবেশ তৈরি করা। আর অন্যদিকে সামাজিক নিরাপত্তা হল আরও অনেক বড় একটা ছাতার মতো, যা পুরো সমাজের সব মানুষকে ছায়া দেয়। এটার দায়িত্ব নেয় সরাসরি সরকার বা রাষ্ট্র, আর এর লক্ষ্য হল দেশের প্রত্যেকটা নাগরিক যেন অন্তত জীবনধারণের জন্য একটা বেসিক স্ট্যান্ডার্ড পায়, সেটা নিশ্চিত করা। চলুন প্রথমে শিল্প কল্যাণ নিয়ে একটু বিস্তারিত কথা বলি। এটা আসলে কি? একদম সহজ করে বললে, এটা হলো বেতনের বাইরে একজন এমপ্লয়ার বা নিয়োগকর্তা তার কর্মীদের যা যা সুবিধা দেন সেই সব কিছু। এর আসল উদ্দেশ্য হল কর্মীদের জন্য অফিসে এমন একটা পজিটিভ আর সাপোর্টিভ পরিবেশ তৈরি করা, যেখানে তারা স্বস্তিতে কাজ করতে পারে এবং নিজেদের উন্নতিও ঘটাতে পারে। তো শিল্পকল্যাণ যেখানে শুধু একটা নির্দিষ্ট কর্মক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ, সামাজিক নিরাপত্তা কিন্তু সেখানে পুরো সমাজের কথা ভাবে। এটা আরও অনেক বড় পরিসরের একটা ধারণা। এখানে রাষ্ট্র তার সব নাগরিককে জীবনের বড় বড় আকস্মিক বিপদ, যেমন ধরুন অসুস্থতা বা চাকরি চলে যাওয়ার মতো অবস্থা থেকে বাঁচানোর দায়িত্ব নেয়। এক কথায় বলতে গেলে এটা হলো একটা রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থা। এতক্ষণ তো আমরা জানলাম যে এই ব্যবস্থাগুলো কি, কিন্তু আসল প্রশ্নটা হলো, এগুলো আমাদের ব্যক্তি জীবনে আর পুরো সমাজে ঠিক কেন এত জরুরি? কেন এগুলো এত গুরুত্বপূর্ণ? এর উত্তরটা কিন্তু বেশ গভীর। চলুন একটু খুঁজে দেখা যাক। এর সবচেয়ে বড় কারণটা হলো মানবিক মর্যাদা। এই প্রোগ্রামগুলো আসলে এটা নিশ্চিত করে যেন মানুষের একদম বেসিক চাহিদাগুলো, যেমন থাকার জন্য একটা জায়গা, ছেলেমেয়েদের পড়াশোনা বা দরকারের সময় চিকিৎসা, এগুলো যেন পূরণ হয়। এর মাধ্যমে আসলে একজন মানুষের সম্মান নিয়ে বেঁচে থাকার যে অধিকার, সেটাকেই স্বীকৃতি দেওয়া হয়। আর ব্যাপারটা শুধু ব্যক্তি পর্যায়েই থেমে থাকে না, এর একটা বড় অর্থনৈতিক দিকও আছে। ভাবুন তো, যখন কর্মীরা জানেন যে তারা সুরক্ষিত, তখন স্বাভাবিকভাবেই তাদের মনোবল বেড়ে যায়, কাজের গতি বাড়ে, প্রোডাক্টিভিটি বাড়ে, আর তারা সহজে চাকরিও ছাড়তে চান না, যা কিনা দিন শেষে ওই কোম্পানির জন্যই কিন্তু অনেক লাভজনক। আর এই যে পজিটিভ প্রভাবটা, এটা শুধু অর্থনীতিতেই আটকে থাকে না, বরং এটা পুরো সমাজে ছড়িয়ে পড়ে। এই ব্যবস্থাগুলো দারিদ্র্য কমাতে বিরাট ভূমিকা রাখে, আর যখন দারিদ্র্য কমে তখন সামাজিক অস্থিরতাও কমে আসে। সব মিলিয়ে এর ফলে একটা অনেক বেশি স্থিতিশীল আর শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব হয়। এই পুরো বিষয়টার সারমর্মটা কিন্তু একটা অসাধারণ কথার মধ্যে ফুটে ওঠে। কথাটা হলো, একজন কর্মীকে বুঝতে হলে তাকে একজন সম্পূর্ণ ব্যক্তি হিসাবে দেখতে হবে, উৎপাদনের একটা উপাদান হিসাবে নয়। এই লাইনটা আমাদের মনে করিয়ে দেয় যে কর্মীরা আসলে কেবল উৎপাদনের কোনো যন্ত্র নন। তাদের একটা অর্থনৈতিক, সামাজিক আর মনস্তাত্ত্বিক পরিচয় আছে। আর এই সুরক্ষা ব্যবস্থাগুলো তাদের সেই পূর্ণাঙ্গ মানবিক পরিচয়টাকে সম্মান জানায়। তো এতক্ষণ তো অনেক তত্ত্বের কথা হলো, এবার চলুন একটু বাস্তবে ফেরা যাক। দেখি এই সুরক্ষা ব্যবস্থাগুলো আসলে কিভাবে কাজ করে, এর আওতায় ঠিক কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। বাস্তবে দেখলে এই সুরক্ষা ব্যবস্থাগুলোর আওতা কিন্তু অনেক বড়। এগুলোকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। যেমন ধরুন,
আর্থিক সুরক্ষার জন্য আছে পেনশন, প্রভিডেন্ট ফান্ড বা বেকার ভাতার মতো ব্যবস্থা। আবার স্বাস্থ্য আর ভালো থাকার জন্য আছে ভর্তুকিতে চিকিৎসা, মাতৃত্বকালীন ছুটি বা গ্রুপ ইন্স্যুরেন্স। এমনকি পরিবার ও কমিউনিটির জন্যও কিন্তু সাহায্য আছে, যেমন হাউজিং লোন বা ছেলেমেয়েদের পড়াশোনার জন্য ভাতা। মানে জীবনের প্রায় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দিকেই সুরক্ষার একটা ব্যবস্থা রাখার চেষ্টা করা হয়। তবে এত ভালো ভালো কথা শোনার পর এটা ভাবার কোনো কারণ নেই যে এই ব্যবস্থাগুলো চালু করা বা চালানো খুব সহজ একটা কাজ। বাস্তবে এগুলোকে ঠিকঠাকভাবে কার্যকর করতে গেলে বেশ কিছু বড় বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এই চ্যালেঞ্জগুলোকে মূলত ৩টে ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো অনেক সময় যে সুবিধাগুলো দেওয়া হয় সেগুলো প্রয়োজনের তুলনায় খুবই কম। দ্বিতীয়ত, কার সাহায্যটা আসলেই দরকার, মানে সেই সঠিক সুবিধাভোগীকে খুঁজে বের করাটা প্রায়ই খুব কঠিন একটা কাজ হয়ে দাঁড়ায়। আর সবশেষে প্রায়ই দেখা যায় যে এই সুরক্ষার জালটা সমাজের সব যোগ্য মানুষের কাছে পৌঁছাতেই পারছে না, অনেকেই এর বাইরে থেকে যাচ্ছেন। তাহলে প্রশ্ন আসে, এই যে এত বড় একটা সুরক্ষা ব্যবস্থা, এটার দায়িত্ব আসলে কার? চলুন আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে দেখে নেওয়া যাক এই সুরক্ষা জালটা তৈরি করতে কারা মূল ভূমিকা রাখে। দেখুন, সত্যি বলতে কি, এর দায়িত্বটা কোনো এক পক্ষের নয়। এটা একটা সম্মিলিত প্রচেষ্টা। এখানে মূলত ৩টে পক্ষ একসঙ্গে কাজ করে। প্রথমত, সরকার, যারা আইন তৈরি করে এবং দেশ জুড়ে সেটা বাস্তবায়ন করে। দ্বিতীয়ত, শিল্প প্রতিষ্ঠানগুলো, যারা নিজেদের কর্মক্ষেত্রে কর্মীদের কল্যাণ নিশ্চিত করে। আর তৃতীয়ত, শ্রমিক ইউনিয়নগুলো, যারা কর্মীদের অধিকার নিয়ে দর কষাকষি করে আর তাদের পাশে দাঁড়ায়। এই ৩ শক্তি যখন একসঙ্গে ঠিকমতো কাজ করে, তখনই কিন্তু এই সুরক্ষা ব্যবস্থাটা সফল হয়। তাহলে একদম শেষে এসে একটা প্রশ্ন রেখে যাই। ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী একটা সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এই ৩ পক্ষের মধ্যে কার ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে বলে মনে হয়? যদিও এটা একটা সম্মিলিত দায়িত্ব, কিন্তু এর চালিকা শক্তি কে হবে বা কার দায়িত্বটা বেশি, এটা নিয়ে কিন্তু ভাবার অনেক সুযোগ আছে।